আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে মুখ ফুটে সেটা বলতে পারিনি। কিছু বলার আগে চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছো আম্মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি? বলি না। তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালেকা বেগম বললেন, মুখ পাকাবি না। বিয়ে দিয়ে দিয়েছি যখন, তখন ওখানে থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরও করে দিবে, তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে। ডিভোর্সিদের এই সমাজ কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছো সবাই মিলে। এখন তো সব আমার দোষ। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তিথি বলল, তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতে ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই, ওই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস? তিথি বলল, আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে। কেউ খুঁজেও পাবে না। পারবি না কোথাও যাইতে। তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিথি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে। গলগল করে বমি করতেই মালেকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকল, তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কচলে শুকতে শুকতে বলল, আম্মারে, আমি বোধ হয় মরেই যাব। মালেকা বেগমের চোখ টলমল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পড়ে ফু দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো। মা হওয়া কি মুখের কথা? এজন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত পানি খেলে হয় না, ফলমূল খাওয়া লাগে। তোর বাপের এত হ্যাডম আছে তোকে ফলমূল খাওয়ানোর? তিথি বলল, না না, আমি মরে গেলেও আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সারও দেব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা ফুচকা খেতে ইচ্ছা করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেল। মনে পড়ল বিয়ের পরের দিনগুলোর কথা। বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে, বাড়ি ভর্তি মানুষ। আইজা কোথা থেকে ফুচকা এনে দিল। বলল, ভাবি, ভাবলাম তুমি খেতে পছন্দ করবে, তাই নিয়ে এলাম। ভাইয়া আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি। প্লেট নিয়ে গপাগপ মুখে পুড়ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে হাত থেকে ফুচকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিন খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে এমন কথাও শুনতে হয়েছে তাকে। নীরবে চোখের জল ফেলেছিল সে সেই দিন। নতুন বউকে কি মানুষ অমন কটু কথা বলতে পারে? লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমনভাবে নাক মুখ কুঁচকে ফেলল যেন তার সুন্দর টলমলে মুখটাতে গু লেগে আছে। কেন মুখটা অমন করে ফেলল তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানো শেষে। যেন অধিকার বোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদুড়ের পাছার মতো বিকৃত করে সাফ সাফ বলল, এই মেয়ে, মুখে এসব কি দিয়েছ? লাগছে কীরকম? এসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে, মা বাবা আর ভাইদের জন্য নয়। লাক্স সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি এই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অবধি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল যখন আদর টাদর করা শেষে তাকে বলল, খবরদার, একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নও সেটা আমি ভালো করেই জানি। তিথি বলল, আজ আমার ঘুম পাচ্ছে। লোকটা যেন শুনল না। তিথির অবশ্য একটা অপরিচিত লোকের চুমু খেতে মন্দ লাগেনি, আরও পেতে ইচ্ছে করছিল। কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভসভস করে ঘুমাতে লাগলো। ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলায় তিথি তখন মহাবিরক্ত। লোকটার গায়ে আঙুলের গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না, লোকটা আচমকা এমন রেগে গেল, ছিটকে দূরে সরে বলল, তোমার এত সাহস কি করে হয়
আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না। ফার্দার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি ধামকি খেয়ে যখন সে কাঁদছিল, শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নে, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে আগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলেও মনে মনে ঠিক করলো, কচু কচু। আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকরি নাকি? আমি হলাম এন্ট্রান্স পাস মেয়ে। আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়ে হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে, শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমনভাবে গলা ফাটিয়ে এই চুপ বলল যেন সিনেমার ফাটাকেষ্ট। আর তিথি হচ্ছে রানু মণ্ডল। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখল কপত কপতি পাশাপাশি বসে বাদাম আর ডালমুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহা, কি সুখ তাদের মনে, কি সুন্দর জুটি। তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত, সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে, তাকে খুব সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভীষণ ভালোবাসবে, একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর সুন্দর উপমা দেবে, বলবে তোমার গায়ের রং যাই হোক না কেন, তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটল? একটা 28-29 বছর বয়সের বুড়ো খেচড়। না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনোদিন তাকে নিয়ে শপিং মলেও যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি। কারণ সে পাশে দাঁড়ালে মান সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগত, তেমন মানুষ তার কপালে জুটেছে। একটু যত্ন আত্মীর ভালোবাসা যা সে চেয়েছে কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটাকেষ্ট জুটে যাবে কে জানত। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম এখন আপনি যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখল মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে। কেমন রাগী রাগী ভাব। সব কি ফাটাকেষ্টর বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটে কেন? অ্যাবর্শন কেস? তিথি উপর নিচ মাথা নেড়ে বলল, জি। নাম? মেহবুবা মাহনুর তিথি। আপনার স্বামী কোথায়? মৃত। আপনাকে তো বিধবার মতো লাগছে না। তিথির দিকে সস্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমি বাচ্চাটা চাই না, আমার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না? তিথি ভড়কে গেল, বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ওসবে আমার হাত নেই। ডাক্তার মহিলাটি বলল, আপনার হাজব্যান্ড আজলান শেখ না? তিথি চমকে উঠল, চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানেন? উনাকে কে না চেনে? দেখুন, আপনার হাজব্যান্ড একজন আইনের মানুষ, বাচ্চাটা তারও। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আমাদের উপর চাপ আসবে। তিথি বলল, টাকা তো আমার আব্বা দিবে, টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে এ কথা আপনাকে কে বলল? আপনি এখন যান। তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকে আজলান শেখ এসেছিল? তো আসুক, সমস্যা কি? আমি অন্য ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব আছে? ডাক্তার ভ্যাবাচাকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, ফিসটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়ে নিন। গন্ডারের বাচ্চা গন্ডার, তোর বংশবৃদ্ধি হতে দেব না আমি, এ বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে। মরেও শান্তি দেবে না সে লোকটাকে। তাকে অসহায় অবলা পেয়ে দিনের পর দিন নির্যাতন করেছে শারীরিক মানসিকভাবে। লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতেই মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিছে আমার ফোনে, বলছে তোরে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে।
এমন ভয়ই তো দেখতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে, গাড়ি গেলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধিশুদ্ধি দিন, বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হাহা করে হেসে উঠে বলল, ফাটাকেষ্ট ভয় পাইছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না, কিছুতেই না। মালেকা বেগমের মুখখানা চুপসে গেল। বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তবা তবা, কি বলো আম্মা? আজলান শেখ জীবনও আসবে আমাকে নিতে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছ? মাঝে মধ্যে এমন আওলাঝালা কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছে করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি? তোর মনে একটুও মায়াদয় হচ্ছে না বাচ্চাটার জন্য? মায়ের মন তো এত পাষাণ হতে পারে না তিথি। মাকে ঝাড়ি মেরে চলে এলেও কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবল ওয়েটিং রুমে বসা ওই রোগীটার কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদল না বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ায়। মালেকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি, নে, তোর শাশুড়ি ফোন করেছে। তিথি মাথা তুলে চাইল, বলল, কথা বলার মুড নেই। মালেকা বেগম বললেন, হ্যাঁ বেআইন, দিচ্ছি। এনে কথা বল, সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালেকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। আম্বিয়া বেগম বললেন, দেখবো তুই ভুলভাল ওষুধ টষুধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে, ওই বাচ্চাটার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোর যা ইচ্ছা তাই করিস। তিথি বলল, এসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তিথি বলল, তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আজলান এক পায়ের উপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচের বালিশে ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। কোলের উপরও একটা বালিশ। মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না। বললেন, ওর ঘরে বসে টিভি দেখছে। তিথি বলল, শুনে খুশিতে মরে গেলাম, রাখো ফোন। আম্বিয়া বেগম বললেন, শোন না বউ, ও নিজেই বলছে তোকে চলে আসতে, বাচ্চাটা হোক, তারপর এই ডিভোর্স খেলিস মা আমার, বাচ্চাটারে নষ্ট করিস না। তিথি বলল, ব্যাপারটা কি শাশুমা? ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন, ছেলে সরে গেলে তো গালাগালি দিতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? তিথি বলল, যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছে ফিরে যেতে। কেন, আমাকে কি কিনে নিয়েছো মা ছেলে মিলে? আম্বিয়া বেগম কিছু বলার আগে আজলান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিসফিস করে বললেন, বকিস না বাবা, একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে পারিস কিনা দেখ, তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজলান ফোন কানে দিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল, মাকে খুঁজল। মালেকা বেগম বাথরুমে গিয়েছেন। তিথি থেতো মুখে বলল, হাগার আর সময় পাইনি। আজলান আরও কয়েকবার হ্যালো হ্যালো বলতেই তিথি নাকি সুরে রোবট গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল, মেহবুব! আম্বিয়া কেঁপে উঠলেন, বুক ধরফড় করে উঠল ওনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের শক্ত মুখ পানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের বেটি আবার কি বলে বসলো কে জানে। কেন আমি ওই মেয়েরে বউ করে আনতে গেলাম খোদা। তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। জোরে জোরে হাসল, মন থেকে হাসল, মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে, কি বলল আবার? আজলান ঘরের একোনা হতে ওকোনা অবধি চোখ বুজে পায়চারি করতে লাগল। তার মাথার রগ দপদপ করছে। আম্বিয়া বেগম বললেন, ও আজলান, কি হলো বল না। আজলান অনেকক্ষণ পর থামল, রিমোট চেপে টিভি অফ করল, ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল, বালিশের উপর থেকে ফোনটা হাতে নিল, আলনার উপর থেকে গ্রে স্যুট ভেস্টটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন। কোথায় যাচ্ছিস? ও আল্লাহ, কিছু তো বল বাবা। আজলান বলল, ওকে নিয়ে আসব। তিথির ভীষণ খিদে পেয়েছে। মাগরিবের পরপর
ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আসরের আজানের পর আবার খায়। আজকে খায়নি, তাই খিদে আরও জোরসে বেড়েছে। তরকারির পাতিলের ঢাকনা উল্টে দেখল চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে। সেই পাতিলে দুমুঠ ভাত মাখতে মাখতে 2-4 লোকমা পুরে দিয়েছে মুখে। তখনই কলিং বেল বেজে উঠল। তুষার আর বাবা নেই বাড়িতে, মা নামাজ পড়ছে। তিথি ভাবল হয়তো তুষার আর বাবা কেউ এসেছে, তাই ভাত চিবোতে চিবোতে বাম হাতে টেনে দরজা খুলল। দরজা খোলা মাত্রই আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি। তার হাতটা শক্ত করে ধরে একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানির গরুকে যেমন টানে ঠিক সেভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখল। তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছেই। দেখতে দেখতে বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়া শেষে হাতে লেগে থাকা ঝোলঝাল খেতে খেতে বলল, আচ্ছা ভাতগুলো খেয়ে আসি। আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে? ওগুলো ফেলে দিলে অপচয় হবে না? তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাঁচকা মেরে টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল, কি দোষ করলাম জানি না, এমন একটা বস্তি কি করে জুটল কপালে। সারা রাস্তা ধরে তিথির ঢেকুর তুলতে তুলতে এলো। একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা, এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন কেসে সে কবে গড়াদে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের ঘানি, তুই করবি সন্ত্রাস দমন। নিজেই তো আস্ত একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়ে চলেছে। আজলান গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে দিল, বলল, আর একটাও কথা বলবে না। তিথি বোতলের ছিপি খুলে মুখ বসিয়ে চুকচুক করে পানি খেতে খেতে আজলানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি গোফের ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিস না পাওয়া সেই গুহার মুখ, খুললেই যেন গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে, একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে? তার মধ্যে তিথি আবার গর্ভবতী, তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আর আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে, তাকে হাত করার চেষ্টা করে। সব কটা ভণ্ড। তিথির দুঃখ হলো। একটা ভালো মানুষ, ভালো পরিবার তো সে চেয়েছে, এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসবকে কতবার সে ঠ্যাং দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না, একটা মিষ্টিমুখো বর চায়। বাড়ি পৌঁছানো মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে উকিঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকের সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আইজাকেও উপস্থিত দেখল সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আইজা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বরটা ছাড়া বাকিদের তিথির অতটা খারাপ লাগে না, বকলে কথা শোনালে অত গায়ে লাগে না। কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষে গুণে মানুষ। দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতোমধ্যে চেঁচিয়ে উঠেছে। তাদের সাথে মিশলেও গন্ডারটা সমস্যা, ওর কাছে ঘেঁষতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথির বড় অপমান লাগে সেসব। আজলান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল, আল্লাহ, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডিগুড্ডি ভেঙে গেল। আজলান ঘরে এসে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল করে নাও। তিথি বলল, আমার কাপড় চোপড় ফোন সব বাড়িতে। আজলান কাকে যেন ফোন করল। মফিজুর রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? আজলান বলল, অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন, সে কিছুক্ষণের মধ্যে যাবে, রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজলান বিরক্তিকর গলায় বলল, অসহ্য, বলেই তিথির দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল, ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন,
সবাই এখানে বলাবলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ, শালাকে আমি দেখে নেব। ও পেয়েছেটা কি? আমার মেয়ে কি হাতের পুতুল? আজলান ভেস্ট খুলে রাখতে রাখতে ভুরু কুচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়ব। তোর শাশুড়ি মাতারি 1 নম্বর জল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ির এক আত্মীয় বলল তোর জামাইরা নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তিথি বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহমক আছে নাকি? হ্যাঁ। ও তাই তুই এভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আর একবারও ঘর থেকে বের করে দেয়, এক্কেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে? তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখিয়ে লাভ হয়নি, এদের অপমান করলে তা গায়ে লাগে না। আজলান এসে ফোন কেড়ে নিল। তিথিকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। আজলান বলল, কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিহবাটা বের করে বলল, আমি ঠিক করব। আজলান দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজলান দরজা খুলে দিল। বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করল। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। আজলান মেঝের দিকে তাকিয়ে দেখল মেঝেটা ভিজিয়ে ফেলছে তিথি। সে চেঁচিয়ে বলল, এই, মাথায় মগজ বলতে কিছু আছে? তিথি ভড়কে গিয়ে কপাল কুচকে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? বলল, ও মামা, কি করলাম আমি? আজলান বলল, তুমি ভেজা পায়ে হাঁটছ, মেঝে ভেজে যাচ্ছে দেখছো না? আবার কেন বের হয়েছ? তিথি বলল, ওগুলো নেয়ার জন্য। আজলানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথি লজ্জাবনত মুখে বলল, ব্লাউজ আর ওটা। আজলান বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখল লোকটা উদাম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা বড়া। একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিথি রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ওসব দেখছিলে নাকি তুমি? আজলান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিথি স্পষ্ট করে বলল, নেংটি মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল যে এভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে নেমে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারল তার মুখের সামনে, তিথির মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিজের ঝকমক দাঁতগুলোকে পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজব। আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হাহা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরেও ঠ্যাং ধরে মাফ চেয়ে নিয়ে এলে কেন? বুঝো আমার দাম কত? আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল, আমি কি তোর শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিতে ভরে উঠুক আমার ঘর দুয়ার। এত বড় বাড়িঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার এই রসকসহীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নেচেছ শাশুমা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছ, নইলে তো মিস পারফেক্টটিকে খুঁজে আনতে। আম্বিয়া বেগম বললেন, বেকুব মাথা মোটা, ও ছোট থেকেই ওরকম গাদ্দার, তাই ওর জন্য একটা সাদাসিধা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বোম্বে মরিচ হবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে। তুই একটু ওর মনের মতো করে চলতে পারিস না? তিথি বলল, অনেক মন জুগিয়ে চলেছি, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো শয়তানের মেয়ে আমি জীবনে দেখিনি। আজলান ঘরে আসতেই আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজলান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি লাগালো। কথা বলতে বলতে দেখল তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়ছে।
অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজলান ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। সে মেঝে থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখল ব্লাউজের উপরের বোতাম নিচেরটার সাথে লাগানো। এভাবে সব এলোমেলোভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গালের ভেতর কথা রেখে এক দৃষ্টে তিথির দিকে চেয়ে রইল সে। তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজলানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল। আবারও ফিরে চাইল। আজলানকে একইভাবে চেয়ে দেখতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছ, ঠিক করো। তিথি শাড়ির আঁচল সরিয়ে বলল, ওমা তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস, বলেই বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ও শিট, তোমাদের মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝল না বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করল, তোমার আছে? আজলান বলল, মানে? তিথি হেসে বলল, তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রাখো, আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছ। আজলান বলল, জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। আইজা এসে বলল, ভাবি তোমার কাঁথাটা নিয়ে এসো, শুধু বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। আজলান বলল, কি হয়েছে? আইজা বলল, ভাবি বলছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। আজলান বলল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তিথি বলল, ডাক্তার বলেছে। কি বলেছে? তিথি বলল, ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভড়কে গিয়ে বলে ফেলল, সহবাস আর কি। যেন বুঝে না কিছু, ডাক্তার বারণ করেছে। পিন পতন নীরবতার একটা ফোয়ারা বয়ে গেল চারপাশে। আজলান স্তব্ধ, হতচকিত, অপমানিত। আইজা লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। তিথি বলল, ডাক্তার পই পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তির ন্যায় চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিটও করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্র ছাড়াই ভবলীলা সাঙ্গ করল নাকি? পরে ভাবল, ধুর, ফাটাকেষ্ট চিল্লানি দিতে না পারলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে। কিন্তু জিভ থেকে পাকস্থলী অবধি সব গালাগালি, ধমকাধমকি আর চিল্লাচিল্লি দিয়ে ভরা। তিথি বলল, আমি ডাক্তারকে কি বলেছি জানো? বলেছি কাছে এলেই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে এমন সময় আজলান তাকে চেপে ধরে ঢুকিয়ে ধপাস ধপাস শব্দে দরজা দুটো বন্ধ করে দিল। তিথি চিল্লিয়ে উঠে বলল, আমি সদা সত্যি কথা বলি, আজও তাই বলেছি।